লেবানন ও ইসরায়েলে আরও ৩ সপ্তাহের জন্য যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানের নতুন সুপ্রিম লিডার ও দেশটির জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছে ইসরায়েলের সেনারা, জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এদিকে ইরান সবসময় সংলাপ ও সমঝোতার পক্ষে থাকলেও যুক্তরাষ্ট্রের ওয়াদাভঙ্গ, নৌ অবরোধ ও সামরিক হুমকি প্রকৃত আলোচনার পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সৃষ্টি ঘটকের রিপোর্ট। লেবানন ও ইসরায়েল আরও ৩ সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একথা জানান তিনি। এর আগে হোয়াইট হাউসে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ওই বৈঠকেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়। এর আগে গত ১৬ এপ্রিল লেবানন ও ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতিতে যাওয়ায় সম্মত হয়েছিল। একই দিন হরমুজ প্রণালীতে মাইন পাতা যে কোনো নৌকাকে গুলি করে ধ্বংস করতে নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, সেসব বোটে থাকা ইরানি সেনাদেরও হত্যা করতে বলেছেন তিনি। এর মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি ও দেশটির জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতে প্রস্তুত আছে ইসরায়েলি বাহিনী। তিনি জানান, তারা হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন। এদিকে ইরান সবসময় সংলাপ ও সমঝোতার পক্ষে থাকলেও যুক্তরাষ্ট্রের ওয়াদা ভঙ্গ, নৌ অবরোধ ও সামরিক হুমকি প্রকৃত আলোচনার পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এমন বার্তা দিয়েছেন। ওই পোস্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় সংলাপকে স্বাগত জানিয়েছে এবং এখনো জানায়, তবে প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ ও হুমকি বাস্তব আলোচনার প্রধান প্রতিবন্ধক। সৃষ্টি ঘটক, ৭১। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, কোনো অবস্থাতেই পরমাণু অস্ত্র ব্যবহার করা উচিত নয়। তিনি জোর দিয়ে বলেন, পরমাণু অস্ত্র যাতে কেউ কোনোভাবে ব্যবহার করতে না পারে সেটি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ছাড়াই প্রচলিত পদ্ধতিতে ইরানকে ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছে। ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছিল। এর আগে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, ইরানি সভ্যতা পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে। যুদ্ধ ও অনিশ্চয়তার মাঝে বিপর্যস্ত ইরানের অর্থনীতি। তবে সাময়িক যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি এনে দিয়েছে মানুষের মনে। কাজে ফিরতে শুরু করেছেন অনেকেই। রাজধানী তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড বাজারও ফিরতে শুরু করেছে চেনা ব্যস্ততায়। এখানেই রয়েছে বিশ্ববিখ্যাত পার্সিয়ান কার্পেটের বিশাল সমাহার। তাই জীবন ও জীবিকার তাগিদে দোকানপাট খুলছেন স্থানীয় কার্পেট ব্যবসায়ীরা। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে বিস্তারিত। আমাদের কাজে আসতেই হবে। যুদ্ধ তীব্র হলেও জীবিকার তাগিদে আমাদের অন্য কোনো পথ নেই। মানুষের বেঁচে থাকার জন্য উপার্জনের প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি কঠিন। দোকান বন্ধ থাকলে আমরা কোনো মজুরি পাই না। পরিবার চালানোর তাগিদেই জীবনের ঝুঁকি নিয়ে তারা প্রতিদিন বাজারে ছুটে আসেন। ভূ রাজনৈতিক চরম উত্তেজনা এবং ব্যর্থ আলোচনা তেহরানের সাধারণ মানুষের মনে গভীর ভীতি তৈরি করলেও পেটের তাগিদে তারা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নামছেন। গ্র্যান্ড বাজারের ঐতিহ্যবাহী পারস্য গালিচার কারিগরদের এই লড়াই প্রমাণ করে, রাজনীতি ও যুদ্ধের চেয়েও জীবনের সংগ্রাম অনেক বেশি কঠিন ও বাস্তব। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরানের হামলার কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি টার্মিনাল ২৬শে এপ্রিল থেকে নির্দিষ্ট দেশে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৪ এবং টার্মিনাল ৫ সীমিত পরিসরে ফ্লাইট চালু করতে যাচ্ছে। ঢাকা সহ ১৭টি দেশে ফ্লাইট পরিচালনা করবে কুয়েত এয়ারলাইন্স। প্রয়োজন অনুসারে অগ্রাধিকার ভিত্তিতে ধাপে ধাপে অন্যান্য দেশগুলোতে ফ্লাইট পরিচালনা করবে।
জাজিরা এয়ারলাইন্স 9টি দেশে ফ্লাইট চালু করলেও ঢাকা রুটে 2 মে পর্যন্ত দাম্মাম হয়ে ফ্লাইট পরিচালনা করবে জাজিরা। সরাসরি ফ্লাইট চালুর খবরে প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকিতে থাকা নতুন ভিসাপ্রাপ্ত এবং ছুটিতে আসা প্রবাসীরা ফিরতে পারবেন কর্মস্থলে। ইন্দোনেশিয়াকে সর্বোচ্চ 150 মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ দিতে সম্মত হয়েছে রাশিয়া। বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সম্প্রতি মস্কো সফরে গিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন। ক্রেমলিনে অনুষ্ঠিত এই বৈঠকে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে প্রায় 100 মিলিয়ন ব্যারেল তেল বিশেষ দামে সরবরাহ করা হবে। প্রয়োজনে অতিরিক্ত আরও 50 মিলিয়ন ব্যারেল তেল দেওয়া হতে পারে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির চাপের মুখে পড়েছে ইন্দোনেশিয়া। দেশটির আমদানিকৃত তেলের বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে, যা হরমুজ প্রণালী হয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক সংঘাতের ঝুঁকির মুখে পড়ে বিকল্প উৎস খুঁজছে জাকার্তা। এরই মধ্যে জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মচারীদের সপ্তাহে 1 দিন বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে দেশটি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসন্ন G20 সম্মেলনে যোগ দিলে উপকার হবে, এমনটাই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প জানান, পুতিনকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে তার মতে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গেই আলোচনা গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, অতীতে G8 থেকে রাশিয়াকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলেও তার ধারণা। যদিও আসন্ন মিয়াজি G20 সম্মেলনে পুতিন যোগ দেবেন কিনা সে বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা আমি জানি না, কিন্তু তিনি সম্মেলনে যোগ দিলে ভালো হবে। আমি মনে করি সবার সঙ্গে কথা বলা উচিত। এখন যুদ্ধ চলছে বলে কারো সঙ্গে কথা বলবো না, আমি এমনটা বিশ্বাস করি না। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বন্দুক হামলায় 1 জন নিহত হয়েছে, আহত আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার ব্যাটন রুজ শহরের একটি শপিং মলে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মলের ফুড কোর্ট এলাকায় 2 পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্যাটন রুজ পুলিশ। এরই মধ্যে হামলাকারীর পরিচয় এবং যাবতীয় তথ্য সংগ্রহ করছে পুলিশ। হামলার কারণ এখনো জানা না গেলেও এর তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত 5 জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়, ফলে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশে দ্রুত বিস্তার লাভ করা হাম রোগ এখন আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি বাংলাদেশে 19,000-এর বেশি সন্দেহভাজন এবং প্রায় 3,000 নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। হামে আক্রান্ত হয়ে এরই মধ্যে প্রাণ হারিয়েছে অন্তত 166 জন, যাদের বেশিরভাগই টিকা না পাওয়া 5 বছরের কম বয়সী শিশু। সংক্রমণ দেশের 90% বেশি জেলায় ছড়িয়ে পড়েছে, যা দীর্ঘদিনের টিকাদান অগ্রগতিকে হুমকির মুখে ফেলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বাংলাদেশ আন্তর্জাতিক ভ্রমণ ও বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় এই প্রাদুর্ভাব সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, বিশেষ করে ভারত ও মিয়ানমারে। এরই মধ্যে দেশ জুড়ে গণ টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। তবে দ্রুত 95% টিকাদান কর্মসূচি শেষ না করা হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে সতর্ক করছে সংস্থাটি। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফায় 152 আসনে রেকর্ড ভোট হারের পর এখন জয় পরাজয় নিয়ে হিসেব কষতে শুরু করেছে প্রধান 2 প্রতিদ্বন্দ্বী দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি। 2 দলই নিজেদের এগিয়ে রাখার দাবি করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের দাবি, তারা সরকারের গড়ার কাছাকাছি সংখ্যায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। এছাড়া তৃণমূলের শীর্ষ নেতা কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু দাবি করেন, খুব কম করে হলেও 152টি আসনের মধ্যে 125টি আসনে জিততে চলেছে তৃণমূল।
অপরদিকে বিজেপি শীর্ষ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এবার বিজেপি নিশ্চিতভাবেই জিতবে। উচ্চ হারের ভোট দানের অর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের দিন শেষ হয়ে এসেছে বলে জানান অমিত শাহ। মঙ্গলবার রাজ্যের বিধানসভার মোট 294 আসনের মধ্যে 152টিতে ভোট হয়। 29 এপ্রিল দ্বিতীয় দফায় 142টি আসনে নির্বাচন হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফার নির্বাচনে 91.78% ভোট পড়েছে। মালয়েশিয়ায় সেনা সদস্যের বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল ব্রাহ্মণবাড়িয়ার তরুণ মুজাহিদ মিল্লাতের। এই ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তার স্ত্রী নাফিসা তাবাসসুম। অবসর কাটাতে মালয়েশিয়া ঘুরতে এসেছিলেন এই দম্পতি। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। মাত্র 2 বছর আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার 22 বছরের তরুণ মুজাহিদ ও হবিগঞ্জের নাফিজা। 7 দিনের সফরে ভ্রমণপ্রিয় এ দম্পতি বৃহস্পতিবার সকালে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে হোটেলে যাচ্ছিলেন। সালাক সিরাতান থেকে জালান্তুন রাজাকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ি আচমকা সজোরে ধাক্কা দেয়। এ সময় দুমড়ে মুচড়ে যায় তাদের বহন করা গাড়িটি, আর ঘটনাস্থলেই নিহত হন মুজাহিদ মিল্লাত। আহত হন স্ত্রী নাফিজা তাবাসসুম আবিদা ও স্থানীয় গাড়ি চালক। পরে তাদেরকে কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় গাড়ি চালক মালয়েশিয়ার সেনা সদস্যকে। তিনি মাত্রাতিরিক্ত মদ্যপ অবস্থায় ছিলেন বলে কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় দোষী প্রমাণ হলে 15 বছরের জেল এবং সর্বোচ্চ 32 লক্ষ টাকা জরিমানা গুনতে হতে পারে ওই সেনা সদস্যের। এদিকে মালয়েশিয়ার জোহর রাজ্যে কাজ করা নাফিজা তাবাসসুমের বড় চাচা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। হোটেলে আসার পথে প্রতিমধ্যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। যে লোকটা অ্যাক্সিডেন্ট করছে উনি নাকি আর্মিতে কাজ চাকরি করে। উনি মানে কেতাতে আসছে, উনি বলে ড্রাগ এডিক্টেড। ওনার যে আমি চাই এটা উচ্চতর একটা তদন্ত হোক, আমি সুষ্ঠু বিচার চাই। আর মুজাহিদ মিল্লাতের মরদেহ দ্রুততম সময়ে দেশে পাঠাতে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন কাজ করছে বলে জানান প্রেস সচিব তরিকুল ইসলাম। মুস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।